আজকে আগত বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সকল টেকনোলজি যাদের কেমিস্ট্রি আছে তাদের স্বাগত আমার ক্লাসে। এটা মূলত নন টেক সাবজেক্ট, একটা নন টেক ডিপার্টমেন্টের সাবজেক্ট স্বল্পতার কারণে আমি হেডের দায়িত্বে আছি, তাই এই কেমিস্ট্রিটা আমি ক্লাস করছি। এই সাবজেক্টটা কোড নাম্বার 65913, প্রত্যেকেই হয়তো লিখে নিয়েছো বা জানো। এখন কেমিস্ট্রি ক্লাস হচ্ছে। কেমিস্ট্রি ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট এবং বিশেষ করে গবেষণার কাজে কেমিস্ট্রির কোনো বিকল্প নাই। আচ্ছা, কেমিস্ট্রি আমরা প্রত্যেকেই পড়ে আসছি। তার আগে কেমিস্ট্রির বিষয়বস্তুগুলা সবাই পরিচিত আছো, তারপরেও কেমিস্ট্রি কিন্তু আবার ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রেও কেমিস্ট্রি বিষয়াদি এখানে নিয়ে আসা হয়েছে। এই সাবজেক্ট 65913 যে বিষয়বস্তুগুলো আছে তার অধ্যায় ভিত্তিক যদি আলোচনা করা যায়, প্রথম অধ্যায়ে আছে পারমাণবিক গঠন। দ্বিতীয় অধ্যায়ে আছে আয়নিক অবস্থা। তৃতীয় অধ্যায়ে আছে রাসায়নিক বিক্রিয়া। চতুর্থ অধ্যায়ে আছে পানি বিশুদ্ধ। পানি বিশোধন। পঞ্চম অধ্যায়ে আছে করোশন। ষষ্ঠ অধ্যায়ে আছে জৈব রসায়ন। সপ্তম অধ্যায়ে আছে গ্লাস সিরামিক। সপ্তম গেল। অষ্টম অধ্যায়ে আছে সাবান ও ডিটারজেন্ট। নবম অধ্যায়ে আছে সিমেন্ট, পেপার। এই মূলত 65913 সিলেবাসে তোমাদের জন্য পঠিত বিষয়াদি। এই পঠিত বিষয়গুলা দেখতে পাচ্ছ, প্রত্যেকটি অধ্যায়ই খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। যে অধ্যায়টা প্রথমে দেওয়া আছে নাম হলো পারমাণবিক গঠন। আমরা কিন্তু প্রত্যেকেই জানি পরমাণুর গঠনটা কি অবস্থায় আছে। তার মানে পরমাণুর গঠন আমাদের প্রত্যেককে কি মনে রাখতে হবে। তার আগে কিন্তু আমাকে মনে রাখতে হবে পর্যায় সারণী আছে। পর্যায় সারণীর সাথে প্রত্যেকেই পরিচিত আছো। প্রথম মৌল যেমন হাইড্রোজেন দ্বারা শুরু হয়েছে, শেষ মৌলেরও একটি নাম আছে। প্রথম মৌল হাইড্রোজেন। এরকম 105, 7, 9 বাড়তিছে। এই যে মৌলিক পদার্থের সর্বশেষ অবস্থান, এটা পরিবর্তনশীল এবং পরিবর্তনশীল মৌলিক পদার্থগুলো কিন্তু পর্যায় সারণীতে একটা নির্দিষ্ট আলাদা পর্যায়ে আলাদা সারিতে রাখা আছে। এখন আমরা পরমাণুর গঠন, আজকে আমরা পরমাণুর গঠন সম্পর্কে কিছু আলোচনা করব। তোমরা প্রত্যেকেই জানো পরমাণু পদার্থের ক্ষুদ্রতম মূল কণিকা। সেই পদার্থকে আমরা মৌলিক পদার্থকে ভাঙলে তার যে সর্বশেষ অবস্থান সেটা পরমাণু।
সেই পরমাণু গঠন আছে। সেই পরমাণুকে ভাঙলে আবার আমাদের অনেকগুলো কণিকা পাওয়া যায়। এই কণিকাগুলোকে আমরা দুই ভাগে ভাগ করব। পরমাণু কণিকাগুলোকে দুই ভাগে ভাগ করা যাবে। সেই মূল কণিকা পরমাণু ভাঙলে আমরা দুই ধরনের কণিকা পাব। একটা হলো স্থায়ী কণিকা, আর একটা হলো অস্থায়ী কণিকা। তোমরা বলতে পারো এই স্থায়ী কণিকা কি কি? নিশ্চিত সবাই জানো স্থায়ী কণিকা হলো তিনটি। একটি হলো ইলেকট্রন, সংক্ষেপে আমরা ই দ্বারা প্রকাশ করি। দ্বিতীয়টি হলো প্রোটন, পি দ্বারা প্রকাশ করি। তৃতীয়টি হলো নিউট্রন। তোমরা কি জানো এই তিনটা কোথায়, কে কোথায় থাকে? ইলেকট্রন পরমাণুর কক্ষপথে থাকে। তোমরা জেনে যাবে যে পরমাণুর গঠন আলোচনা করতে গেলে কিন্তু পরমাণুর মডেল আলোচনা করতে হয়, কিন্তু আমাদের সিলেবাসে এরকম ধারণা নেই। পরমাণুর বিভিন্ন মডেল আছে, যেমন থমসন মডেল, রাদারফোর্ড পরমাণু মডেল লিখে নিতে পারো, বোর পরমাণু মডেল এবং সোমারফিল্ড পরমাণু মডেল। আমরা মূলত যে পরমাণু মডেল আমাদের বইয়ে থাকে বা আলোচনা করা হয় সেটা হলো বোর পরমাণু মডেল। নিলস বোরের নাম অনুসারে এই মডেলের নামকরণ করা হয়েছে বোর পরমাণু মডেল। এই বোর পরমাণু মডেল আলোচনা করতে গেলে দেখা যাবে যে যেমন আমরা হাইড্রোজেনের যদি বোর মডেল আলোচনা করি, তোমরা জানো হাইড্রোজেনের নিউক্লিয়াস আছে। পরমাণুর দুটি অংশ, একটা হলো নিউক্লিয়াস আর একটা হলো নিউক্লিয়াসের বাইরে কক্ষপথ। সেই নিউক্লিয়াসে, হাইড্রোজেনের নিউক্লিয়াসে একটি প্রোটন আছে আর বাহিরের কক্ষপথে একটি ইলেকট্রন আছে। তাহলে হাইড্রোজেন কিন্তু একটি ব্যতিক্রমধর্মী মৌলিক পদার্থ। তোমাদের যদি বলে কেন, তার উত্তর হলো সকল মৌলিক পদার্থের কেন্দ্রে বা নিউক্লিয়াসে নিউট্রন আছে, কিন্তু একমাত্র হাইড্রোজেন যার নিউক্লিয়াসে কোনো নিউট্রন নাই। খেয়াল করো, এই যে নিউক্লিয়াসে নিউট্রন নাই আর শুধু একমাত্র ইলেকট্রন আছে। এই যে নিউক্লিয়াসের যারা নিউক্লিয়াসে অবস্থান করে, নিউক্লিয়াসে আমরা দেখলাম শুধু একটি প্রোটন আছে হাইড্রোজেনের নিউক্লিয়াসে, কিন্তু অন্যের নিউক্লিয়াসে অনেকগুলা প্রোটন আছে। যেমন অক্সিজেনের আমরা জেনে গেছি 8টা প্রোটন 8টা নিউট্রন, এরকম 8টা ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে আছে। খেয়াল করো, তাহলে এই যে নিউক্লিয়াসে যারা আছে এই পরিবারের সদস্যদেরকে বলা হয় নিউক্লিয়ন। তাহলে নিউক্লিয়াস পরিবারের সদস্যদেরকে কি বলে? নিউক্লিয়ন। তাহলে যদি বলা হয় হাইড্রোজেনের নিউক্লিয়ন মেম্বার কয়টি? নিউক্লিয়ন একটি, কারণ এখানে 1 যোগ নিউট্রন নাই, সমান সমান 1। কিন্তু যদি বলা হয় অক্সিজেনের নিউক্লিয়ন কয়টি, তাহলে আমরা বলবো অক্সিজেনের নিউক্লিয়ন এই 8 যোগ 8 16টি। তাহলে এই যে নিউক্লিয়ন কারা? নিউক্লিয়ন হলো নিউক্লিয়াসের পরিবারের সদস্যদেরকে নিউক্লিয়ন বলা হয়। তাহলে নিউক্লিয়নের সব পরমাণুর নিউক্লিয়াসেই নিউট্রন আছে, কিন্তু আমরা জেনে গেলাম হাইড্রোজেনের নিউক্লিয়াসে কোনো নিউট্রন নাই। এখন আমাদের যে এই ইলেকট্রনগুলা বিভিন্ন কক্ষপথে অবস্থান করে, এই ইলেকট্রনগুলাকেও দুই ভাগে ভাগ করা যায়। যে ইলেকট্রনগুলা সর্বশেষ কক্ষপথে থাকে, সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে তাদেরকে আমরা বলি মুক্ত ইলেকট্রন। খেয়াল করো, এই মুক্ত ইলেকট্রন কিন্তু কেমিস্ট্রিতে একটা ব্যাপক ভূমিকা রাখে। মুক্ত ইলেকট্রন আর সর্বশেষ মুক্ত ইলেকট্রন যেগুলো সর্বশেষ কক্ষপথে যেগুলো থাকে সেগুলোকে আমরা বলি মুক্ত ইলেকট্রন।
এবং অন্যান্য কক্ষপথে যেগুলো নিউক্লিয়াসের কাছাকাছি কক্ষপথগুলোয় থাকে আমরা তাদেরকে বলি বদ্ধ ইলেকট্রন। খেয়াল করো, কেমিস্ট্রির রাসায়নিক বিক্রিয়ায় এই মুক্ত ইলেকট্রনগুলাই সবচাইতে জোরালো ভূমিকা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং ভূমিকা রাখে। এই মুক্ত ইলেকট্রনের উপর ভিত্তি করেই কিন্তু আবার পদার্থকে 2 ভাগে 3 ভাগে ভাগ করা হয়েছে। যে সমস্ত মৌলিক পদার্থের মুক্ত ইলেকট্রন বেশি, অর্থাৎ মুক্ত ইলেকট্রন বেশি, তাদেরকে আমরা পরিবাহী হিসাবে গণ্য করি। দেখো, সব ধাতুর মুক্ত ইলেকট্রন আছে। ধাতুরা ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনগুলোকে আমরা পরিবাহী হিসাবে গণ্য করি। তাহলে ওটা হলো পরিবাহী হবে যাদের মুক্ত ইলেকট্রন বেশি আছে। পরিবাহী, অপরিবাহী আর অর্ধপরিবাহী, এগুলো আমাদের ইলেকট্রনের উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে। সেটা আমাদের আলোচ্য বিষয় না। আমরা দেখতে চাচ্ছি যে আসলে স্থায়ী কণিকাগুলো তাদের ঠিকানা কোথায়। ইলেকট্রন থাকে কক্ষপথে, প্রোটন এবং নিউট্রন থাকে নিউক্লিয়াসে। এটা আমাদের সর্বশেষ বিষয়। আর অস্থায়ী কণিকা এগুলোও কিন্তু নিউক্লিয়াসেই থাকবে। এবং অস্থায়ী কণিকা, এদের অস্থায়ী বলা হচ্ছে কেন? এদের টাইম ডিউরেশন ভেরি শর্ট, অর্থাৎ নিউক্লিয়ার বিক্রিয়ায় এই সমস্তগুলা উৎপন্ন হয় কিন্তু পরে এদের অবস্থান পাওয়া যায় না। এই জন্যকে এদেরকে অস্থায়ী কণিকা বলা হচ্ছে। তোমরা অনেকেই নাম শুনে থাকবে, অস্থায়ী অনেকগুলো কণিকা আছে, তবে তার মধ্যে হলো মেসন, পজিটন, নিউট্রিনো, ইত্যাদি। এগুলো কিন্তু অস্থায়ী কণিকা। তাহলে আমাদের যদি বলে অস্থায়ী কণিকা 3টির নাম লেখো, তাহলে মেসন, পজিটন, নিউট্রিনো ইত্যাদি। তাহলে এই মেসনেরও আবার প্রকারভেদ আছে। পাই মেসন, পাই মেসনেরও আবার প্রকারভেদ আছে, প্লাস পাই, মাইনাস পাই। এই যে পজিটন, নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, এগুলো হলো অস্থায়ী কণিকা। এদের নিউক্লিয়ার বিক্রিয়া এরা উৎপন্ন হয় এবং অল্প সময়ে এরা স্থায়ী থাকে, এই জন্য এদেরকে অস্থায়ী কণিকা বলা হয়। আচ্ছা, আমরা এখন দেখতে পেলাম নিউক্লিয়াসের যে এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই যে পরমাণুর স্থায়ী কণিকা, এই প্রোটন সংখ্যা অনুসারে পারমাণবিক সংখ্যা নির্ণয় করা হয়। তাহলে আমরা যে মৌলিক পদার্থগুলোকে 1 থেকে সিরিয়াল করে 109 বা 110-এ বা সর্বশেষ মৌলিক পদার্থ পর্যন্ত যাই, তা কিন্তু প্রোটনের সংখ্যার উপর ভিত্তি করে এই সিরিয়ালটা তৈরি করা হয়। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, তার মানে হাইড্রোজেনের প্রোটন আছে 1। আচ্ছা, এরপরে হাইড্রোজেন, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলো কিন্তু আবার পরপর বিভিন্ন মৌলিক কণিকা। এই মৌলিক কণিকা এগুলো প্রত্যেকটি মৌলিক পদার্থেরই আবার নির্দিষ্ট করে গঠন আছে। সর্বশেষ আমরা যেগুলো নাম বললাম, এগুলা হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলো নিষ্ক্রিয় গ্যাস। এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হওয়ারও একটা কারণ আছে, তোমরা হয়তো কোশ্চেন করছো, উত্তর দিচ্ছি। নিষ্ক্রিয় গ্যাস এদের সর্বশেষ ইলেকট্রন, সর্বশেষ কক্ষপথটায় অষ্টক তত্ত্ব হিলিয়াম বাদে প্রত্যেকেরই অষ্টক তত্ত্ব পূর্ণ আছে, তাই এরা নিষ্ক্রিয়। হিলিয়ামের আবার 2টি ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে আছে, তাই হিলিয়ামও 2 নম্বর কক্ষপথে 2টি সর্বোচ্চ থাকার কথা, 2টিই আছে। হিলিয়ামও নিষ্ক্রিয় গ্যাস। তাহলে নিষ্ক্রিয় গ্যাসগুলা কেন নিষ্ক্রিয় তা কিন্তু আমরা জানলাম। নিষ্ক্রিয় কারণ এর অষ্টক তত্ত্ব এবং দ্বিতত্ত্বর দ্বারা এরা পূর্ণ ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে থাকায় এদেরকে অষ্টক তত্ত্ব পূর্ণ করেছে, তাই এরা রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন আদান প্রদান করে না, তাই এদেরকে নিষ্ক্রিয় বলা হয়। তাহলে নিষ্ক্রিয় গ্যাসগুলো আমরা পারলাম। আচ্ছা, আমরা সর্বশেষ জানব যে এই যে পড়তে আসছি যে মৌলিক পদার্থ, পদার্থ 2 প্রকার।
মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ কিন্তু নির্দিষ্ট সংখ্যক। যদি তোমাকে বলে মৌলিক পদার্থ আর যৌগিক পদার্থের পার্থক্য লিখো, তাহলে মৌলিক পদার্থ নির্দিষ্ট সংখ্যক, অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক আছে 110টি বা 109টি, যেটা সর্বশেষ সংযোজিত হওয়ার পরে যা হবে। কিন্তু যৌগিক পদার্থ কিন্তু অনির্দিষ্ট। কেন কোশ্চেন করছো মৌলিক পদার্থ কেন? মৌলিক পদার্থগুলোকে আমরা যেমন বললাম যে অ্যালুমিনিয়াম একটা মৌলিক পদার্থ। অ্যালুমিনিয়ামের এই যে একটি ধাতব দণ্ড, অ্যালুমিনিয়াম একটি ধাতু। ও সর্বশেষ আমরা জানে গেছি মৌলিক পদার্থকে আবার দুই ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে ধাতু অধাতু, আর একটা আছে ধাতুকল্প বলে, যা ধাতু অধাতুর মাঝামাঝি অবস্থান করে। তাহলে এই যে মৌলিক পদার্থের মধ্যে আছে ধাতু অধাতু আর একটা অপধাতু কেউ বলে, ধাতুকল্পও কেউ বলে। এই যে নতুন একটি নাম। কোশ্চেন, হ্যাঁ কম্পোজিট কণিকা, হ্যাঁ তোমাদের অনেকেই কম্পোজিট কণিকা বলছো, যে কম্পোজিট কণিকাও কিন্তু আমাদের যেমন আলফা কণিকা একটি কম্পোজিট কণিকা। খেয়াল করো, হিলিয়াম পার্টিকেল একটা কম্পোজিট কণিকা। এই কম্পোজিট কণিকা, আলফা কণিকা, বেটা কণিকা, এগুলো কিন্তু অনেক সময় রাসায়নিক বা পারমাণবিক বিক্রিয়া ঘটানোর জন্য প্রয়োজন হয়। এই কণিকা দ্বারা আমরা বিক্ষেপণের মাধ্যমে, কম্পোজিট কণিকার মাধ্যমে আমরা বিক্রিয়া সম্পন্ন করা থাকি। এটা একটা কম্পোজিট কণিকার নাম আছে। তাহলে আমরা এখন অন্য জায়গায় যাব, যে এই যে পদার্থকে আমরা ভাগ করলাম মৌলিক পদার্থ, ধাতু অধাতু এবং অপধাতু। যে ধাতু তোমরা চিনবে কি করে? সবগুলা ধাতুর শেষেই কিন্তু এরকম আম আছে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যাডমিয়াম, ক্যালিফোর্নিয়াম ইত্যাদি। অধাতুগুলা কোনগুলা? এই অধাতুগুলা যেমন আমরা বললাম হাইড্রোজেন, হিলিয়াম, ক্লোরিন, অক্সিজেন ইত্যাদি, এগুলো অধাতু। অনেক সময় অ্যান্টিমনি বিষপাত, এগুলোকে আমরা অপধাতু বলি, কারণ অনেক সময় এরা ধাতু এবং অধাতুর সম্পূর্ণ মাঝামাঝি অবস্থান করে, তাই এদেরকে এই নির্দিষ্ট একটি জায়গায় রাখা হয়েছে। তাহলে আমরা জেনে গেলাম মৌলিক পদার্থ কি, মৌলিক পদার্থের শ্রেণীবিন্যাস করলে কি পাওয়া যায়, সেই মৌলিক পদার্থ ভাঙলে আমরা কি পাই। এখন আমাকে যদি কোশ্চেন করা হয় যে হ্যাঁ অ্যালুমিনিয়াম মৌলিক পদার্থ কেন, তাহলে অ্যালুমিনিয়াম মৌলিক পদার্থ এই কারণে, অ্যালুমিনিয়ামকে যদি আমরা ভাঙি, অর্থাৎ এর পরমাণু পর্যন্ত চলে যাই, তাহলে কিন্তু অণু পর্যন্ত চলে যায়, অ্যালুমিনিয়ামের অস্তিত্ব ছাড়া, অ্যালুমিনিয়ামের গুণাগুণ ছাড়া অন্য কোনো পদার্থের গুণাগুণ পাওয়া যাবে না। তাহলে এইভাবে সকল মৌলিক পদার্থেরই একইভাবে বিশ্লেষণ করা যাবে। এখন যদি বলা হয় পানি একটি জৈবিক পদার্থ, আমরা উত্তর দিচ্ছি না, আমরা যৌগিক পদার্থ চেনার উপায় বলছি। যৌগিক পদার্থ চিনব কি করে? পানি একটা যৌগিক পদার্থ। একের যদি অণু পর্যন্ত, আমাদের কিন্তু মনে রাখতে হবে যৌগিক পদার্থের বিশ্লেষণ করলে আমরা কিন্তু অণু পাব। সেই অণু পর্যন্ত যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে দেখা যাবে যে হাইড্রোজেন এবং অক্সিজেন দুইটি মৌলিক পদার্থের অস্তিত্ব পাওয়া যাবে। তাই আমরা এখন বলবো পানি একটি যৌগিক পদার্থ। তাহলে এরকম অনেক পদার্থ আছে, যেমন সোডিয়াম ক্লোরাইড, যেটা আমরা খাবার লবণ বা খাদ্য লবণ বলি, এটা একটা যৌগিক পদার্থ। যদি বলা হয় কেন, একেও যদি আমরা অণু লেভেলে বিশ্লেষণ করি, এই সোডিয়াম ক্লোরাইড বিশ্লেষণ হলে পারে সোডিয়াম আয়ন এবং ক্লোরিন আয়ন পাওয়া যাবে, অর্থাৎ সোডিয়াম এবং ক্লোরিনের অস্তিত্ব পাওয়া যাবে। তাহলে সকল যৌগিক পদার্থকে বিশ্লেষণ করলে যে যে পদার্থের সমন্বয়ে ওই যৌগিক পদার্থ গঠিত, সেই সব পদার্থের
আয়ন অণু ইত্যাদি পাওয়া যাবে। এই জন্য এদেরকে আমরা বলি যৌগিক পদার্থ। তাহলে আমরা শিখলাম মৌলিক পদার্থ কি, মৌলিক পদার্থ বিশ্লেষণ করলে কি হবে, এবং যৌগিক পদার্থ কি, যৌগিক পদার্থ বিশ্লেষণ করলে কি হবে। আচ্ছা, আমাদের এই যে পরমাণুর গঠন পড়তে যাচ্ছি, পরমাণু অনেক ধরনের আছে। যেমন আমরা আইসোটোপের নাম শুনছি। এই আইসোটোপও এক ধরনের পরমাণু। যেমন তোমরা জানে গেছো হাইড্রোজেনের আইসোটোপ 3টি। যদি বলা হয় হাইড্রোজেনের আইসোটোপ 3টি কি কি? 1 পোটেনিয়াম, 2 ডিউটেরিয়াম, 3 ট্রিটিয়াম। তাহলে এই যে হাইড্রোজেনের 3টি আইসোটোপ, একে আইসোটোপ বলা হলো কেন? মনে রাখতে হবে আইসো অর্থাৎ সমান, টোপ অর্থাৎ প্রোটন, অর্থাৎ যাদের প্রোটন সংখ্যা সমান, যে সমস্ত পরমাণুগুলোর প্রোটন সংখ্যা সমান তাদেরকে আমরা বলবো আইসোটোপ। অক্সিজেনের আইসোটোপ 3টি। আমরা যদি দেখি হাইড্রোজেনের আইসোটোপ 3টি, অক্সিজেনের আইসোটোপ এরকম 3টি আছে। আচ্ছা, অক্সিজেনের আইসোটোপ আগে 3টি আমরা বলে নেই, তারপরে বলি অক্সিজেনের আইসোটোপ। অক্সিজেনের আইসোটোপে কি কি? এই যে 16, 17, 18, কিন্তু প্রত্যেকেরই প্রোটন কিন্তু 8টি। এই জন্য এরা আইসোটোপ। এদের প্রত্যেকের প্রোটন কিন্তু 1টি, এই জন্য কিন্তু এরা আইসোটোপ। আচ্ছা, এই আইসোটোপ কি, আইসোটোপের অবস্থা জানলাম। আইসোটোপ কেন এত প্রয়োজন? আমাদের পারমাণবিক গবেষণায়, বিশেষ করে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আইসোটোপের প্রচুর ব্যবহার রয়েছে। বিশেষ করে খাদ্যশস্যের নতুন বিস্তারিত তথ্য উদ্ঘাটন করতে আইসোটোপের ব্যবহার আছে। কৃত্রিম আইসোটোপ তোমরা জেনে গেছো, ক্যান্সার চিকিৎসাও আইসোটোপ ব্যবহৃত হয়। তাহলে আমাদের মনে রাখতে হবে আইসোটোপ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আইসোটোপ কাকে বলে, আইসোটোপ কি, আইসোটোপের উদাহরণ। তাহলে যাদের প্রোটন সংখ্যা, যে সমস্ত পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা আলাদা। যে ভর সংখ্যা কোনটা? আমরা এই যে ভর সংখ্যা দেখলাম, পোটিয়ামের ভর সংখ্যা 1, কিন্তু ডিউটেরিয়ামের ভর সংখ্যা 3 এবং ট্রিটিয়ামের ভর সংখ্যা ডিউটেরিয়ামের হলো 2, ট্রিটিয়ামের ভর সংখ্যা 3। তাহলে অক্সিজেনেরও এরকম আমরা দেখছি, একটির ভর সংখ্যা 16, একটির ভর সংখ্যা 17, আর একটির ভর সংখ্যা 18। তাহলে এই যে এরা পরস্পরের আইসোটোপ, এই পরমাণুগুলো কিন্তু পরস্পরের আইসোটোপ। খেয়াল করো, তাই বলে হাইড্রোজেন অক্সিজেন পরস্পরের আইসোটোপ না, কারণ হাইড্রোজেনের পরমাণুগুলাই হাইড্রোজেনের আইসোটোপ, অক্সিজেনের পরমাণুগুলাই অক্সিজেনের আইসোটোপ। এরকম অনেক মৌলিক পদার্থ আছে, তাদের আইসোটোপ আছে। আইসোটোপ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আইসোটোপ তো বললামই, আমাদের অনেকগুলো আইসোটোপ আছে। আইসোটোপ ক্যান্সার চিকিৎসায় আইসোটোপ ব্যবহৃত হয়, বিভিন্ন বীজ গবেষণায়, কৃষি গবেষণায় আইসোটোপ ব্যবহৃত হয়। আচ্ছা, আইসোটোপের সাথে আমাদের কিন্তু না বললেই না, আইসোবার আছে। তাহলে আমরা সেই সংজ্ঞার সাথে আবার একমত করি। আইসো শব্দের অর্থ সমান, বার অর্থাৎ ভর, অর্থাৎ যে সমস্ত পরমাণুগুলার ভর সংখ্যা সমান তাদেরকে আমরা পরস্পরের আইসোবার বলবো। আইসোবার কোনগুলা? আমরা জেনে গেছি যে আইসোবার আছে আর্গনের আইসোবার। দেখো, আর্গন আমরা লিখলাম 40, এরকম পটাশিয়ামও যদি লিখি 40, ক্যালসিয়ামও যদি লিখি 40। খেয়াল করো, তাহলে এই যে আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়ামের কিন্তু সব কয়টাই কিন্তু এর আইসোবার না। এই পটাশিয়ামের পরমাণুটা অর্থাৎ 1940, যেটার ভর সংখ্যা 40, সেইটা আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম পরস্পরের আইসোবার। তাহলে আইসোবার কাকে বলে? যে সমস্ত
পরমাণুগুলার ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা আলাদা, সেই সমস্ত পরমাণুগুলোকে পরস্পরের, এরা এরা পরস্পরের আইসোবার। হ্যাঁ, আর একটা কোশ্চেন করছো, আইসোটোন কি? আইসোটোন আমরা এখন উদাহরণ দেব, তুমি নিজেও তৈরি করতে পারবা। আইসোটোন, আবার সেই কথা, আইসো শব্দের অর্থ সমান আর টোন হলো নিউটন। যে সমস্ত পরমাণু নিউক্লিয়াসের নিউটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা আলাদা, সেই সমস্ত পরমাণুকে আমরা বলবো পরস্পরের আইসোটোন। তাহলে আমরা এই যে আইসোটোপ, আইসোবার, আইসোটোন, এরকম আরও কতগুলো আছে, আইসোমার, যেগুলো আমাদের পরবর্তী ক্লাসে পড়ানো হবে, আইসোমার, আরও আরও নতুন নতুন নাম আছে, সেগুলোও কিন্তু কেমিস্ট্রির আলোচ্য বিষয়। তা আমরা এই তিনটা জিনিসকে বেশি বেশি গুরুত্ব দেব। একটি হলো আইসোটোপ, একটি হলো আইসোবার, আর একটি হলো আইসোটোন। আচ্ছা, এই পরমাণুর আইসোবার, আইসোটোম, এগুলো আমরা কিন্তু খুব যত্ন সহকারে মনে রাখবো। আচ্ছা, আমরা পরমাণু পড়তে গেলাম, পরমাণুর যেমন আমাদের নাম আছে, আমাদের কিন্তু এরকম একটা চার্ট মনে রাখতে হবে। প্রত্যেকেরই সিলেবাসে থাক আর না থাক, পর্যায় সারণী সম্পর্কে অবশ্যই ধারণা রাখতে হবে। কেমিস্ট্রি বুঝতে গেলে পর্যায় সারণী একটি গুরুত্বপূর্ণ জিনিস। যে পর্যায় সারণীতে প্রথম স্থান দখল করে আছে হাইড্রোজেন। খেয়াল করো, অনেকেই বলে হাইড্রোজেনের অবস্থান পর্যায় সারণীতে ব্যাখ্যা করো। তাহলে হাইড্রোজেনের অবস্থান কিন্তু দুই জায়গায় আছে। সেই হাইড্রোজেনের অবস্থান দুই জায়গায় কেন, এরকম কোশ্চেন আছে, খেয়াল করো। কিন্তু সেই পর্যায় সারণীর বিষয়াদি বিশ্লেষণ তোমার পরবর্তী ক্লাসে, উচ্চতার ক্লাসে পড়ানো হবে। তোমরা যারা ডিপ্লোমার ছাত্র, তারা কেমিস্ট্রির শুধু প্রাথমিক জ্ঞানগুলোকে অর্জন করবে। তাহলে আমাদের পর্যায় সারণীর আংশিক জ্ঞান অবশ্যই রাখতে হবে। যেমন আমরা এইটা হাইড্রোজেন এরকম করে লিখি, অক্সিজেন লিখলাম, খেয়াল করো, অক্সিজেন, অক্সিজেন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো যে আমরা লিখি, এই প্রত্যেকটি লেখা শিখতে হবে। এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা কি বোঝায়। অর্থাৎ আমার যদি ক্যালসিয়াম কেউ লেখে, ক্যালসিয়াম কিন্তু লিখলে এই যে ক্যালসিয়াম। এখন আমি যদি আয়রন লিখতেও, এখন আয়রনের যে সমস্ত জিনিসগুলোর পরিবর্তনশীল যোজনী আছে, খেয়াল করো, আয়রনের পরিবর্তনশীল যোজনী, আয়রন কখনো যোজনী 2, কখনো যোজনী 3। যদি বলে 2 এবং 3 কোথায় আছে দেখাও, তাহলে আমরা যদি লিখি ফেরাস অক্সাইড, তাহলে এই জায়গায় বিশ্লেষণ করলে ফেরাসের যোজনী পাওয়া যাবে 2। কিন্তু আমরা যদি F2O3 লিখি, যদি বলে এটা ব্যাখ্যা করো, তাহলে আমরা বলবো যে এই জায়গায় কিন্তু আয়রনের যোজনী 3। অর্থাৎ এই যে 2 আর 3, এই যাদের কম যোজনী, সেই কম যোজনীগুলোকে আজ বলে, তাহলে ফেরাস অক্সাইড। আর যেগুলোর যোজনী বেশি, ওই পরিবর্তনশীল যোজনের মধ্যে শেষেরটাকে আমরা ইক বলবো, এটা কিন্তু ফেরিক অক্সাইড। তাহলে আমরা জেনে গেলাম ফেরাস অক্সাইড, ফেরিক অক্সাইড। এই ফেরাস অক্সাইড, ফেরিক অক্সাইড কেন হলো? আয়রনের পরিবর্তনশীল যোজনীর কারণে। তাহলে পরিবর্তনশীল যোজনী কিন্তু কেমিস্ট্রির একটি মুখ্য বিষয়। কেমিস্ট্রির পরিবর্তনশীল যোজনী আমরা যতটুক দেখেছি, নাইট্রোজেনে একটি মৌলিক পদার্থ যার পরিবর্তনশীল যোজনী হতে পারে 1, হতে পারে 2, হতে পারে 3, হতে পারে 4, হতে পারে 5। তাহলে নাইট্রোজেন এমন একটি মৌলিক পদার্থ যার পরিবর্তনশীল যোজনী 1, 2, 3, 4, 5 পর্যন্ত আছে। যদি বলে এর 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 কারণগুলো দেখাতে হবে, তাহলে আমরা যদি এরকম লিখি, আচ্ছা, নাইট্রোজেনের 1, যেমন আমরা যদি এইটা এরকম লিখি, এখানে কিন্তু 1 আসছে বা 3 আসছে, আমরা ওটা লিখবো না। খেয়াল করো, পরিবর্তনশীল যোজনী আমরা 2, 3, 4, 5, 1 ইত্যাদি লিখতে পারবো। কারণ হচ্ছে এই যোজনীগুলা যে পরিবর্তনশীল, তার মূল কারণ, যেমন নাইট্রাস অক্সাইড, এটা হলো নাইট্রিক অক্সাইড,
এই যে নাইট্রোজেন পার অক্সাইড, এটা হলো 4 ব্যবহৃত হয়েছে। নাইট্রোজেন পেন্টাঅক্সাইড, হ্যাঁ ধাতু অধাতু চেনার উপায় আমরা তো বললাম, চেনার খুব বেশি উপায় নাই, তবে মনে রাখতে হবে সবগুলা ধাতুর শেষেই আম আছে। সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ব্যতিক্রম আছে, তবে সাধারণত অধাতুর এই ধরনের কোনো চেনার বৈশিষ্ট্য নাই, বাকিগুলাই অধাতু। তুমি তো জেনে গেছো যে অধাতু পর্যায় সারণীতে খুব কম আছে এবং সেগুলো নির্দিষ্ট, যেমন ক্লোরিন, হাইড্রোজেন, অক্সিজেন, এটা এক একটা এক এক রকম, এদেরকে এরকম বৈশিষ্ট্য নাই। তবে অধাতুগুলা যেগুলো গ্যাসীয় পদার্থ সেগুলা অধাতু। সাধারণত সকল গ্যাসীয় পদার্থগুলোকে আমরা অধাতু হিসেবে বেশি গণ্য করি। যেমন আমরা জেনে গেছি যে ক্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন এগুলো সব অধাতু। তাহলে অধাতু এবং ধাতু চেনার আংশিক উপায়, তবে পড়তে পড়তে সবাই চিনে ফেলবে ধাতু অধাতু বিষয়াদি কিভাবে আলাদা করা যাবে বা কিভাবে পৃথক করা যাবে। তাহলে আমরা দেখলাম যে পরিবর্তনশীল যোজনী কিভাবে হয়, পরিবর্তনশীল যোজনী আমাদেরকে মনে রাখতে হবে কিভাবে। কত বাজে? আচ্ছা, আমরা এখন শেষ করব, তার আগে আজকের ক্লাসের আমার পরিচয়টা দিয়ে নেই। আমার নাম প্রবীর কুমার ঘোষ, আমি ইনস্ট্রাক্টর নন টেক ডিপার্টমেন্টে আছি এবং নন টেক ডিপার্টমেন্টের দায়িত্বে আছি, হেডের দায়িত্বে আছি। আমাকে কেমিস্ট্রির স্যারের কাজটা করতে হচ্ছে। কেমিস্ট্রি একটি গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা আজকে যে প্রথম চ্যাপ্টারের পারমাণবিক গঠন সম্পর্কে কিছুটা ধারণা পেলে, আমরা যখন ক্লাস সরাসরি শুরু হবে তোমাদের জানার যে ঘাটতিগুলো আছে, যে জানার ইচ্ছাটা আছে, সেই বহিঃপ্রকাশটা আমরা পরিপূর্ণ করতে পারবো। সবারই সুস্থতা এবং ভালো থাকবে, ভালোভাবে চলবে, এই বলে আমার ক্লাস, আজকের অনলাইন ক্লাস সমাপ্ত করছি। থ্যাংক ইউ।